বাংলাদেশ সেই আশার পরিপূরণ করতে পারেনি, কলম্বো টেস্টে হেরে গেছে। ওয়ান ডেতে বাংলাদেশ একটা দারুণ সম্ভাবনা তৈরি করেছিল, পাল্লে কেলেতে এক এক লেভেলে থাকার পর সেই ম্যাচটা হেরে গেছে। তবে টি-20তে বাংলাদেশ হ্যাজ নাও ইন আ সিচুয়েশন, ইন আ পজিশন যেখানটায় আশাবাদী হতে বড্ড ইচ্ছা করে। বাংলাদেশ দলে একটা কেরিক্যাচাল অবস্থা চলছে। আমাদের ল্যাঙ্গুয়েজ ডেলিভারি নিয়ে অনেকেই অনেক আপত্তি তোলেন, বাট আমি আসলে কমিউনিকেট করতে চাই আমাদের প্রজন্মের মানুষগুলোকে বোঝানোর জন্য। কেরিক্যাচাল অবস্থাটা হচ্ছে যে লট মোর পারফর্মার রাইট নাও, যেটা এর আগে আমরা দেখিনি। বাংলাদেশ টিম হ্যাজ গিভেন দেয়ার বেস্ট টিম ইফোর্ট ইন দ্য লাস্ট ম্যাচ, যেটা এর আগের ম্যাচেসগুলোতে আমরা দেখিনি আনলেস দ্য গল টেস্ট। সেই সিচুয়েশনটায় এই মুহূর্তে এই বাংলাদেশকে হারানোটা আমি মনে করি এই উদ্দীপ্ত বাংলাদেশকে, উজ্জীবিত বাংলাদেশকে, এই পারফর্মিং বাংলাদেশকে হারানোটা আমি মনে করি ভেরি মাচ ডিফিকাল্ট। কেন এই আলোচনা করছি? অনেকেই মনে করতে পারেন যে এটা আসলে বাড়িয়ে বলা, ডেফিনেটলি নট লাইক দ্যাট। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দলে লাস্ট ম্যাচে অন্তত 50% ক্রিকেটার তারা তাদের বেস্টটা দিয়েছেন। অনেকেই সেই রোল প্লে করার সুযোগ পায়নি, স্পেশালি দ্য বোলিং ডিপার্টমেন্টের কথা যদি আমরা বলি, তার আগে বলতে হবে ব্যাটিংয়ে যেভাবে বাংলাদেশ শুরুতে স্ট্রাগল করার পর শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 177 রান পোস্ট করেছিল। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, 50-র জন্য খেলেন না, দারুণভাবে স্ট্রাইক করছিলেন, তিনি সিঙ্গলস নিচ্ছিলেন, ডাবলস নিচ্ছিলেন, হিট করছিলেন এবং লাস্ট ওভার পর্যন্ত টিকে ছিলেন। 177 স্ট্রাইক রেটের তার পুরো ইনিংসটাই আসলে পুরো বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটাকে বদলে দেয়, লিটন কুমার দাসকে তার রূপে ফেরাতে সাহায্য করে। এগুলো পুরনো আলোচনা। লিটন কুমার দাস যেই তিনি স্ট্রাগল করছিলেন, টি-20-র ক্যাপ্টেন্সি নিয়ে অনেক বেশি আলোচনায় ছিলেন, অনেক বেশি সমালোচনায় ছিলেন, সেই তিনি পরের ম্যাচটায় কিভাবে কামব্যাক করেছেন নিজে ক্যাপ্টেন্সিতে এবং দল নির্বাচনের ক্ষেত্রে। আলোচনা অন্যদের নিয়ে, আলোচনা সাইফুদ্দিনকে নিয়ে, আলোচনা মুস্তাফিজকে নিয়ে, আলোচনা রিশাদ হোসেনকে নিয়ে, এবং এই আলোচনা যখন করছি ঠিক তখন ধীর পায়ে রবীন্দ্রনাথের মতো হেঁটে আসছেন আতিফ আজম আমার পিছনে, একটু যদি দেখানো হইতো। সেই আলোচনায় আমি শুরুতেই করতে চাই যাকে নিয়ে, সেই মানুষটা হচ্ছে রিশাদ হোসেন। খেয়াল করে দেখবেন বাংলাদেশের ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে অনেকেই অনেক কিছুকে বলছে, বাট পুরো ম্যাচটাকে যদি আমরা একটু ডিসক্রাইব করার চেষ্টা করি, 11তম ওভারটা কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক অনেক বেশি হ্যাপিয়েস্ট মোমেন্ট ক্রিয়েট করে এবং সেই মোমেন্টটা তৈরি করে যে নাও উই ক্যান সেলিব্রেট। একই ওভারে দুজন ব্যাটারকে ফেরালেন এবং রিশাদ হোসেনের স্পিন যে আনপ্লেয়েবল অবস্থায় চলছিল সেই সময়টায়, স্টাম্প শুরুতে অ্যান্ড দেন কটন বল, এই যে সিচুয়েশনটা নিশাঙ্কাকে ফিরিয়ে স্পেশালি যেই সিচুয়েশন ক্রিয়েট করলে যে তাদের টপ অর্ডারে আর কেউ নেই যিনি লড়াই করতে পারে। 2020 ক্রিকেট, দুটা ওভারকে যদি কেউ বানিয়ে ফেলতে পারে দেন সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। রিশাদ আলটিমেটলি ওই সেটেলমেন্টটাকে, ওই বন্দোবস্তটাকে নষ্ট করে দিয়েছিলেন। 3টা উইকেট নিয়েছেন, অসাধারণভাবে কামব্যাক করিয়েছে বাংলাদেশকে এবং মিডলে উইকেট নেবার যে দায়িত্বটা সেটা তিনি পালন করেছেন। হোয়াট অ্যাবাউট শরীফুল ইসলাম? আলোচনা অনেক কম হচ্ছে। পাওয়ার প্লেতে মাহাতি শরীফুল 3 ওভার করেছেন, আগের ম্যাচে তিনি সুযোগ পান নাই। পাওয়ার প্লেতে 3 ওভারে 2টা উইকেট নিয়েছেন, ইকোনমিক্যাল ছিলেন এবং অ্যাগ্রেশন যেটা মিসিং ছিল আগের ম্যাচে সেটা আমরা দেখেছি ফ্রম শরীফুল ইসলাম। একজন ক্রিকেটার রেগুলার টি-20 সেটআপে নেই, একজন ক্রিকেটার যাকে সুযোগ দেওয়া হয়েছে পারফর্মিং, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদের কোনো একজনের পরিবর্তে, সেই তিনি এসে মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে, অ্যাগ্রেশন সেট আপ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন শরীফুল। হি ডিড ট্রিমেন্ডাসলি ওয়েল। হোয়াট অ্যাবাউট মুস্তাফিজ? শুরুর দিকে উইকেট পান নাই, ইকোনমিক্যাল মুস্তাফিজ, আনপ্লেয়েবল মুস্তাফিজ, এবং মুস্তাফিজ যখন 1 উইকেট 3 ওভার 14 রান, এই ফিগারটার থেকেও মুস্তাফিজ ইজ আ ফ্যাক্ট। আগের ম্যাচে না থাকা মুস্তাফিজ, পরের ম্যাচে দলে থাকা মুস্তাফিজ যখন বড় একটা বুস্ট আপ করে পুরো দলকে উজ্জীবিত করার ক্ষেত্রে, প্রতিপক্ষকে পুতিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু একটা আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার জন্য সেটব্যাক। আমরা সাইফুদ্দিনকে নিয়ে অনেক কম আলোচনা করছি। খেয়াল করে দেখবেন এই সাইফুদ্দিন সেই সাইফুদ্দিন, যে সাইফুদ্দিন মার খাবে, যে সাইফুদ্দিন অনেকটা শো অফ করে টাইপের, অনেক ধরনের আলোচনা রয়েছে, ডিসকাশনস রয়েছে, অসুস্থই রয়েছে, আমার মধ্যেও রয়েছে। পাওয়ার প্লেতে উইকেট নিয়েছেন, পরের দিকে ভালো বল করেছেন ব্যাট হাতে। বাংলাদেশ খেয়াল করে দেখবেন লাস্ট ওভারটায় বাংলাদেশ স্কোরড 14 রানস এবং ওই সময়টাই কিন্তু এমন একটা সিচুয়েশন ছিল যে রান আউটের হ্যাট্রিকও হতে পারতো, উইকেট যাচ্ছিল দ্রুত। সো ওই পার্টিকুলার সিচুয়েশনটাতে সাইফুদ্দিন যে 1-2 বল পেয়েছিলেন, তিনি কিন্তু সেটাকে বাউন্ডারি ছাড়া করেছেন। লাস্ট ওভারে একটা দলের টার্গেট অ্যাটলিস্ট 10 to 12 রান একটা থাকে, সেখানটায় আমার কাছে মনে হয়
সাইফুদ্দিন শেষ মুহূর্তে গিয়ে ওই মিডিলে, লাস্ট ওভারে মিডিলে উইকেট পড়লেও এটাকে বাংলাদেশকে কামব্যাক করানোর ক্ষেত্রে, স্কোরটাকে 170 প্লাস করানোর ক্ষেত্রে, 250 প্লাস করানোর ক্ষেত্রে এটা বিগ রোল। বাংলাদেশ দল এতগুলো পারফরমেন্স যেভাবে শুরু করেছিলাম আলোচনাটা, খেয়াল করে দেখবেন সাইফুদ্দিন, মুস্তাফিজ, শরীফুল, রিশাদ, লিটন, শামীম, আমি যে 6টা নাম বললাম, আপনি কাউকে আলাদাভাবে ট্রিট করতে পারবেন না যে এদের বড় অবদান নেই। হয়তো ম্যাচ উইনার হিসেবে, হয়তো মোমেন্টাম সেট আপ করার ক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারি প্লেয়ার বিগ রোল। ওই রান আউটটা খুব গুরুত্বপূর্ণ ছিল শুরুতে যেটা তিনি করেছিলেন। তার ওই ব্যাটিংটা খুব দরকার ছিল যখন বাংলাদেশ প্রেসারে ছিল, 70 বলে 77-78 রান স্কোরবোর্ডে। লিটন কুমার দাস যখন প্রেসারে ছিল, তাকে রিলিভ করার ক্ষেত্রে ই প্লেড এ বিগ রোল। 50 পাননি, 48 আউট হয়ে গেছেন 27 বলে, 177 স্ট্রাইক রেটে। কিন্তু বাকিদের রোল, লিটনের রোল, লিটনের রানসগুলোকে আপনি জাস্ট মাইনাস করে দেন, অথবা লিটন কুমার দাস যদি আউট হয়ে যেতেন লাইক দ্য আদার প্লেয়ার্স, যে 3-4 জন আউট হয়ে গেছে শামীম পাটোয়ারি ব্যাট করা আগ পর্যন্ত, তাহলে সিনারিওটা কি হতে পারতো? ভয়াবহ হতে পারতোই। যদি শুরুতে পাওয়ার প্লেতে শরীফুল এরকম বিধ্বংসী বল না করতেন, মুস্তাফিজ ইকোনমিক্যাল না থাকতেন, এর আগে তার রানস দেয়া নিয়ে অনেক ওয়ানডেতে কথা হয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি যেভাবে রিশাদ স্পিন ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছেন ইয়াং ক্রিকেটার হিসেবে, একজন লেগ স্পিনার কেমন হতে পারে, লেগ স্পিনের বলগুলো বিট করে প্রতিপক্ষ বারবার যখন বলা হচ্ছিল, আমরা খেয়াল করেছিলাম, আমরা খেয়াল করে দেখবেন কমেন্ট্রি বক্স থেকে যে একজন লেগ স্পিনার কিভাবে ম্যাচ উইনার হতে পারে। ওই সময়টায় যখন রিশাদ বল করছিল, এগুলো প্রত্যেকটাই বাংলাদেশ দলকে অনেক অনেক বেশি উজ্জীবিত করেছে এবং কারো অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সো বাংলাদেশ দে ডিড ভেরি ওয়েল। এবং এটা যদি অনুবাদিত হয় পরের ম্যাচে, 6 জন পারফর্মারের কথা বলেছি ভাই, 4 জন যদি ভালো করে, বোলিংয়ে 2 জন, ব্যাটিংয়ে 2 জন, শ্রীলঙ্কাকে পরের ম্যাচে, সিরিজ ডিসাইডার ম্যাচে হারানোটা ইজ নট আ ভেরি টাফ টাস্ক। এখানটায় বৃষ্টি হচ্ছে, লঙ্কায় অনেক রৌদ্র, বাংলাদেশের সূর্য জয়ের মাধ্যমে ঝলমলিয়ে উঠবে পরের ম্যাচে, এক্সপেকটেশনস আমরা করতে পারি। তবে রোল প্লে করতে হবে। আমার এক্সপেকটেশন যেটা, যে এই 6-এর মধ্যে 4 জন অথবা 6 জন আপনারা ভালো খেলেন, নো প্রবলেম। ওপেনিংয়ে যারা রয়েছেন আমার খুব প্রিয় 2 জন ক্রিকেটার, ইমন এবং তামিম, তাদের অন্তত একজন যেন ক্যারি আউট করে, একজন যেন এক্সপ্লোসিভ ব্যাটিং করতে পারে। প্রথম 6 ওভারে 39 রান নিয়েছিলাম আমার প্রথম ম্যাচে, সেরকম একটা সিচুয়েশন থেকে যেন আমরা বের হতে পারি, দ্যাটস মাচ মোর ইম্পর্টেন্ট। এবং সেটা যদি এক্সিকিউট করা যায়, পরের ম্যাচে টিম টাইগার্স উইল বি আনস্টপেবল। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। শুভকামনা বাংলাদেশের জন্য।